একগাদা কাজিনদের নিয়ে হইহুল্লোড় মাতামাতি পরিবেশ। হইচই করে সবাই দল বেঁধে কালার মিলিয়ে শাড়ি পাঞ্জাবি পরার উচ্ছ্বাস। ঘণ্টা লাগিয়ে মন মতো সাজা, নতুন নতুন বিআইন পাওয়া, দুলাভাইকে নিয়ে জম্পেশ আনন্দ করা। উফ, অসংখ্য মুহূর্তগুলো এক্ষুনি মায়ার চোখে ভাসছে। আর ভাসবে নাই বা কেন, মায়ার বড় অপুর বিয়ে বলে কথা। কেউ ভাবতে পারছেন কতটা খুশিতে ভাসছে মায়া? মনের আনন্দে হাওয়ায় ভেসে যাচ্ছে বলে মায়ার তো এক্ষুনি ক্লাস করতে মন চাচ্ছে না, অমনোযোগী হয়ে পড়ছে। এখন কি এক অবস্থা! আসলে কাল বিকেলে মায়ার আম্মু ফোন করে জানালো মায়ার বড় আপু মুক্তা ইসলামের বিয়ে। সেই জন্য আরিফ কাল রাতের ট্রেনেই বাড়িতে গেল, কারণ ছেলেপক্ষ নাকি ইতোমধ্যে মায়ার আপুকে পছন্দ করে গেছে। তাই এখন তাড়াহুড়ো করে সবাই আজকে বিয়ের ডেট ফিক্সড করতে চাচ্ছে। এই জন্য মূলত বড় ভাই হিসেবে আরিফ বাড়িতে আর্জেন্টলি যাওয়া আর কি। মায়ার আম্মু আরও জানালো সব কিছু ঠিকঠাক থাকলে এই মাসেই মায়ার আপুর বিয়ের ডেট ফিক্সড হবে। ছেলের পরিবার ভালো, ছেলে ভালো, এই জন্য কারোর আপত্তি নেই কোনো কিছুতে। বিয়ের কথাটা শুনে মায়া আর জুইতেও পারে না, এক্ষুনি উড়ে চলে যায় বাড়িতে। কিন্তু মায়ার আব্বুর কড়া নিষেধ, পড়ালেখা ছেড়ে ক্লাস মিস দিয়ে কোনোভাবেই বাড়িতে যাওয়া চলবে না। যেতে হলে অবশ্যই বিয়ের একদিন আগে যেতে হবে মায়াদের, আর নয়তো না। উফ, এত কড়াকড়ি নিষেধাজ্ঞা মানা যায় বলেন? মানুষ আনন্দের মুহূর্তগুলো কি হিসাব করে পালন করে? এখন আনন্দ করতে না পারলে বুড়ো বয়সে কি মায়ার মন চাইবে এসবের জন্য? হ্যাঁ, এই দিনটা মায়ার পাবে? বিষণ্ণ মনেই আরিফকে রাতে বিদায় করলো মায়ারা। এদিকে মায়ার আপুর বিয়ের নিউজ পেয়ে আনন্দে মায়া স্বামী কথাটা ভুলে গেল। তাকে যে মায়ার খোঁজা মিশন বাকি সেটাও স্থগিত রাখলো। আজকাল হাফেজ সাহেবের নাম্বারে তো ভুলেও কল দেয় না। মনে মনে ঠিক করলো আপুর বিয়েটা শেষ হোক, তারপর না হয় নিজের হারিয়ে যাওয়া স্বামীকে পুরোদমে আবারও খুঁজবে। এখন থাক। হা হা হা, মায়ার আজও মনে পড়ে সেদিনকার কথাগুলো। মায়ার আপুর বিয়ের জন্য স্বামীকে খুঁজবে না বলে থাক কথাটার চিন্তা ভাবনাটা ছিল মায়ার জন্য চরম ভুল। এজন্য মায়া অনেক পরে জানতে পেরেছিল মায়ার এই থাক কথাটার ভিত্তি ধরেই অনেকেই কতটা হেনস্থ হতে হয়েছিল। অবশ্য এর কুফল হিসাবে মায়াও ছাড় পায়নি। কতটা ভুক্তভোগী হয়েছিল সে কথা মনে পড়লে আজও আফসোস হয়। মায়াকে কত কিছুই না সহ্য করতে হয়েছিল এই ব্যাপারে, সেটা একমাত্র মায়াই জানে। উফ, কি এক ঘাড়তেরা মানুষ! না মুখে কিছু বলবে, আর না মায়াকে সহজে ছাড় দিবে। কেন কিছু মন মতো না হলে মায়ের সাথে ঘাড়তেরামি শুরু করবে যতক্ষণ না পর্যন্ত তার মন মতো হচ্ছে সব কিছু। মোট কথা, তেরামির আরেক নামই হলো মায়ার ব্যক্তিগত সে। হা হা হা। দুপুরের তপ্ত রোদে যখন চারপাশের সব কিছু খাখা করছিল, সেই তপ্ত রোদের অতিষ্ঠ হয়ে একদল শিক্ষার্থীরা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে, হাতে স্পিড ক্যান নিয়ে। টেবিলে গোল করে সিনিয়র ছাত্রছাত্রীরা বসে আড্ডার আসরে মেতেছে। সিনিয়রদের ভিড়ে মায়েরা জুনিয়ররা মোটামুটি শান্তভাবেই বসে আছে খাবার অর্ডার দিয়ে। আসলে এই মুহূর্তে কলেজ ক্যান্টিনে বসে আছে মায়া। মায়ার সাথে একই টেবিলে জুই, শ্রেয়া আর নাদিয়া বসা। নাদিয়া মায়াদের নতুন ফ্রেন্ড। কিছুদিন হলো সে মায়াদের সাথে উঠা বসা করছে। মেয়েটি খুব ভালো, ওর সঙ্গ মায়াদের অনেক হাসায়, তার জন্য হুট করেই ফ্রেন্ড বানিয়ে ফেলা। মায়াদের এখন টিফিন টাইম চলছে। বর্তমান সময় 12:45। টিফিন টাইম শেষ 1:30 মিনিটে। মায়াদের হাতে আরও 45 মিনিট সময় আছে বলেই সবাই কলেজ ক্যান্টিনে বসে যে যেটা পারছে অর্ডার করে খাচ্ছে। মায়াও খাবে, তবে সেটা মায়ের টিফিন বক্সের আনা নুডলস হবে। বাকিরা সবাই সিঙ্গারা, সমুচা, ঠান্ডা বা কোল্ড কফি অর্ডার করেছে নিজেদের জন্য। মায়া বাসা থেকে টিফিন নিয়ে আসার প্রধান কারণই হলো নিজের পকেট খরচ জমাচ্ছে স্বামীকে খোঁজার জন্য। এই জন্য গাড়ি ভাড়া ছাড়া বাড়তি 1 টাকাও খরচ করে না এদিক সেদিক। কিন্তু জুই কোনো টিফিন বক্স বহন করে না, কারণ ওর পকেটের খরচ টাকা সবটাই ক্যান্টিনে বসে খরচ করে। তবে ও একা নিজের জন্য কোনো কিছু অর্ডার করে না, মায়ার জন্য সমান সমান অর্ডার দেয় সব কিছু। ঠান্ডা অর্ডার করলে 2টো করবে, কোল্ড কফি অর্ডার করলে 2টো করবে, আবার সিঙ্গারা অর্ডার করলেও মায়ার জন্য সমান সমান করে অর্ডার করবে। এই জন্য মূলত মায়া নিজের পকেটের টাকা বাঁচিয়ে রাখতে পারে। বড় বোন থাকলে
এই একটা সুবিধা নেওয়া যায় ওদের থেকে। হোক জুই মায়ার 6 মাসের বড়, তাতে কি, বড় বোনের দায়িত্ব পালন করতে বিন্দুমাত্র পিছুপা হয় না ও। খাবার অর্ডার করেই সবাই বসেছিল। মায়াও আশেপাশে একটু তাকিয়ে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে টেবিলের ওপর রাখতে শ্রেয়া মায়ার হাত থেকে টিফিন বক্সটা কেড়ে নিজের কাছে নিতে নিতে বলল, আজ কি এনেছিস তুই? মায়া কি বলার আগেই জুই বলল, নুডলস বানিয়েছিলাম সকালে। দেখলে চামচ দে তো। মায়া ব্যাগ খুললে এক্সট্রা 4টা চামচ বের করলো, কারণ রোজকার কাণ্ড এটা। মায়ার একার টিফিন বক্স 4 জনে ভাগ করে খায়। মায়া চামচ বের করে 3 জনকে 3টে দিয়ে নিজের জন্য একটা রাখলো। মায়ার ব্যাগটা পাশের চেয়ারে রেখে ওদের দিকে তাকাতেই দেখলো সবাই ইতোমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে, টেবিলের মধ্যস্থে বক্সটা রেখে। মায়া সেখান থেকে 1 চামচ নিয়ে মুখে তুলতেই নাদিয়া নুডলস খেতে খেতে বলল, মায়া কাল পিঠে বানিয়ে আনিস তো টিফিন বক্স করে। জুই বক্স থেকে 1 চামচ নুডলস মুখে দিতে দিতে নাদিয়ার কথার উত্তর করলো, ও পিঠা পছন্দ করে না, এজন্য ও পিঠা খায়ও না, বানাইও না। জুইয়ের কথায় আহাজারি করে বলে উঠল শ্রেয়া, কি সর্বনাশ! পিঠা পছন্দ করে না এমন পাবলিক আছে দুনিয়াতে? এই মায়া, তুই পিঠা পছন্দ করিস না কেন? শ্রেয়ার আহাজারিতে নুডলস চিবাতে চিবাতে বলল, কোনো কারণ নেই, এমনি ভালো লাগে না আর কি। কি বলিস এসব দোস্ত? তাহলে তো ওই চট্টগ্রামের স্থানীয় পোলাপানদের সাথে প্রেম আর বিয়ে দুটোই করতে পারবি না। দুটোতেই তোর জন্য হরতাল। এত বড় কলেজে পড়েও যদি চট্টগ্রামে একটা প্রেম করতে না পারিস, তাহলে ইজ্জত থাকবে বল? শ্রেয়ার কথায় নাদিয়াও সম্মতি জানায়, কথাগুলো বলল, কারণ দুজনই চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা। তবে জুই খানিকটা আপত্তি করে নাদিয়ার কথার উত্তরে বলল, পিঠার সাথে প্রেম বিয়ের কি সম্পর্ক ওর? জুইয়ের কথায় মায়া সহমত প্রকাশ করলো না, বরং চুপ থেকে নাদিয়ার কথার মানে খানিকটা বুঝতে পারলো। কারণ মায়া নিজের নানুর বাড়িও এই চট্টগ্রামে, এই জন্য মায়া জানে চট্টগ্রামের কালচার কেমন। এরা যে কতটা সমাজবাদী মানুষ সেটা আর না বললাম। এখানে স্থানীয় মানুষদের ভাড়াটিয়ারা জমিদার বলে সম্বোধন করে, অহংকার তাদের রক্তের শিরায় শিরায় ধার্য। শ্রেয়া নুডলস চিবোতে চিবোতে জুইয়ের কথার উত্তরে বলে, পিঠার সাথে মায়ার কোনো সম্পর্ক নাই থাকতে পারে, তবে পিঠার সাথে এই চট্টগ্রামবাসীর গভীর সম্পর্ক রয়েছে, বুঝলি? চট্টগ্রামের এমন কোনো পাবলিক খুঁজে পাবি না তুই যারা পিঠা পছন্দ করে না। এমনকি চট্টগ্রামের বিশেষ রীতি হলো তারা মেহমানদারিতেও সর্বপ্রথম তোকে পিঠার নাস্তা দিবে বিভিন্ন রকমের। এখানে তুই যত বেশি পিঠার আইটেম বানিয়ে মেহমানদারি করতে পারবি, তুই তত বেশি সমাদরে লোক হবি। অন্যান্য এলাকার মানুষ শখের বসে বা মন চাইলে মাসে বা বছরের বা পিঠার সিজনে পিঠা বানিয়ে তারা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু এই চট্টগ্রামের মানুষদের বাসায় তুই অতি 12 মাস পিঠার উৎসব পাবি। সকালে বা বিকালের নাস্তায় মাসটিবি পিঠা থাকবে। মোট কথা, এলাকার ছেলেদের বউদের অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ থাকতে হবে, নয়তো শ্বশুরবাড়ির মানুষের খোঁটা ফ্রিতে শুনবে যে তোমরা সমাজ বোঝো না। আর যদি তুই চিন্তা করিস যে এখানকার ছেলেদের সাথে প্রেম করবি, তাহলেও তোকে পিঠার বিভিন্ন নাস্তা বানানোর মতো পারদর্শিতা হতে হবে, কারণ এরা 2 দিন পরপর তোর কাছে পিঠা খাওয়ার আবদার রাখবে। এজন্য বলছিলাম, যদি চট্টগ্রামে প্রেম বা বিয়ে করার মতো ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ অবশ্যই থাকতে হবে, মাস্ট। শ্রেয়ার দীর্ঘ কথার ইতি টানতেই মায়া মাছি তাড়ানোর মতো বাতাস করলো মুখের সামনে। বেশ কনফিডেন্স নিয়ে বলে, তাহলে তুই নিশ্চিত থাক, এই শহরের মানুষের সাথে আমার কিছুই হবে না। কারণ আমার বিয়ে করার হলে অবশ্যই আমাদের এলাকায় কাউকে দেখে করব। আমি হলাম কামচোর মানুষ, পিঠা বানানোর জন্য এত বড় রিস্ক কখনোই আমি নিতে পারবো না দোস্ত। তাছাড়া ধ্রাম শব্দে টেবিল সহ নুডলসের বাটি ছিটকে পড়লো মায়ার গায়ে। চেয়ার সহ তৎক্ষণাৎ উল্টে পড়লো ফ্লোরে। মায়ার কোমরের ওপর পড়লো
কাঠের টেবিল। আহত হলো বেশ। ব্যথায় যখন কুকড়িয়ে উঠল তখন কেউ একজন মায়াকে পুনরায় ব্যথা দিয়ে মায়ার হাতের ওপর পড়ল রক্তাক্ত অবস্থায়। সেকেন্ডের মাঝে চারপাশে হইচই লেগে গেল। আড্ডার মহলটা মুহূর্তেই টান টান উত্তেজনায় ছেয়ে গেল। বিষণ্ণ ভয়ার্ত হলো পরিবেশটা, কারণ আকস্মিক ঘটনার প্রভাবে মায়া এখনো বুঝতে পারছে না হঠাৎ কি হলো মায়ার সাথে, কারণ কেনই বা মায়া ফ্লোরে পড়ে গেল। অতি শক্টে তবদা মেরেছিল। চারপাশে কি হচ্ছিল কিছুই বুঝে উঠতে পারছিল না, শুধু কিছু মানুষের চিৎকার গুঞ্জন শুনতে পারছিল। মায়া মাথা তুলে শূন্য দৃষ্টিতে পাশে তাকালো। দেখলো এক যুবক মায়ার বাম হাতের উপর রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে, মাথা দিয়ে ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। ছেলেটির মাথা, কপাল, নাক, ঠোঁট ফেটে গলগল করে রক্ত ঝরছে, অথচ কেউ এগিয়ে আসছে না ছেলেটিকে সাহায্য করতে। রক্তে মায়ার সাংঘাতিক ফোবিয়া, যার দরুন তখনই বাকশক্তি হারায় কথা বলা থেকে। কষ্ট করেও যখন মুখে কিছু বলতে পারছিল না, শুধু গড়গড় শব্দ হচ্ছিল, তখনই বুঝতে পারলো মায়া কথা বলার শক্তি হারিয়েছে। জুই, শ্রেয়া, নাদিয়া ওরা কোথায় ছিল তাও বুঝতে পারছিল না, কারণ মায়ার চারপাশের পরিস্থিতিটা হঠাৎ করে এতটা ভয়াবহ হয়ে গেল যে চারপাশে শুধু চাপা হাহাকারের চিৎকার ভেসে আসছিল মায়ার কানে। মায়া শূন্য মস্তিষ্কে আবারও মায়ার সামনে পড়ে থাকা ছেলেটির দিকে তাকালো। শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন, কেউ মেরেছে বেদম বুঝাই যাচ্ছে। দৃষ্টি মায়ার তখনও আহত ছেলেটির উপর ছিল, কিন্তু মুহূর্তের মাঝে আবারও কানে আসলো কিছু মানুষের হুঙ্কারের চিৎকার। মায়া চোখ উঠিয়ে সামনে তাকালো। চোখে ভাসলো কিছু তাগড়া যুবক হাতে হকি স্টিক নিয়ে হুঙ্কারের চিৎকার ছেড়ে দৌড়ে এদিকে আসছে মায়ার পাশে পড়ে থাকা রক্তাক্ত যুবকটিকে মারতে। নির্বাক, বাকরুদ্ধ, ভাষাহীন মায়া তখন নিশ্চল শরীরে জায়গায় উপর হয়ে পড়ে রইল অতি শক্টে। মায়া এতটাই হতভম্ব হয়ে পড়েছিল যে মায়াকে এখান থেকে পালানো উচিত সেটাও মাথায় কাজ করছিল না। বলতে গেলে তবদা মেরেছিল। আশেপাশে কি হচ্ছিল তখনও মাথায় ঢুকছিল না কিছু। অতি শক্টে কেমন পাথরের মূর্তি হয়ে গেল। মায়ার কপালের ঘাম আর চোখের পানি দুটোই এক হয়ে ঝরতে লাগলো চিবুক বেয়ে। মায়ার দৃষ্টি তখনও মায়ার পাশে ছটফট করা শরীরের ওপর। কি বেদম নির্দয়ভাবে পেটানো হচ্ছে তাকে হকি স্টিক দিয়ে। 7-8 জন ছেলে লাগাতার একের পর এক আঘাত করে যাচ্ছে, দু হাতে হকি স্টিক তুলে পিটিয়ে, অথচ মায়া তাদের পাশেই পড়েছিল। সবকিছু এত দ্রুত ঘটেছে যে মায়া সুস্থ মস্তিষ্কে কিছু ভাবার মতো সময় পায়নি। তবে একটা সময় দেখলো সবকিছু কেমন শান্ত হয়ে গেল। রক্তাক্ত ছেলেটাকেও আর পেটানো হচ্ছে না। সবাই কেমন দুপাশ করে দাঁড়ালো আহত ছেলেটিকে ঘিরে, যেন কারোর আসার জন্য অপেক্ষা তাদের। ঠিক তারপর মুহূর্তে বুঝলো মায়ার উপর থেকে কারা যেন কাঠের শক্ত টেবিলটা সরিয়ে মায়াকে টেনে ধরে ফ্লোরে থেকে উঠাচ্ছে। মায়া বাকরুদ্ধ হয়ে শূন্য চোখে পাশে তাকিয়ে দেখলো জুই কান্নাকাটি করছে মায়াকে আঁকড়ে ধরে। হঠাৎ জুই কেন কাঁদছে তখনও বুঝলো না। তবে মায়া দাঁড়ানোর শক্তি পাচ্ছিল না, হয়তো পায়ে আর কোমরে লোহার আর কাঠের সংমিশ্রিত টেবিল চেয়ারের বাড়ি খেয়েছে বলে তাই। এজন্য জুইয়ের সাথে সাথে মায়াকে আঁকড়ে ধরল শ্রেয়া আর নাদিয়াও। টেনশনে জুই বারবার কাঁদতে কাঁদতে শ্রেয়াকে কিছু একটা বলছিল। মায়া কথাগুলো শুনতে পারছিল কিন্তু বুঝতে পারছিল না। জুই বারবার বলছিল, শ্রেয়া, এখান থেকে ওকে বের করতে হবে, অনেকটা রক্ত বের হচ্ছে ওর, প্লিজ কিছু একটা কর, ওর রক্তফোবিয়া আছে, বেশিক্ষণ এখানে থাকলে সমস্যা হবে। জুইয়ের আহাজারি কথাগুলো কানে আসছিল কিন্তু বোঝার মতো পরিস্থিতিতে ছিল না, কারণ মায়ার দৃষ্টি ততক্ষণে গিয়ে ঠেকল সামনে গম্ভীর মুখর হৃদ খানের ওপর। কি দারুণ শান্ত ও গম্ভীর তার মুখখানা। ওনাকে দেখে মনে হচ্ছে এখানের বর্তমান পরিবেশটাও বেশ শান্ত ও শীতল, এই জন্য তিনিও গম্ভীর মুখে শোক পালন করছে এখন। অথচ ওনার বাম হাত থেকে গলগল করে রক্ত ঝরছিল। ধবধবে সাদা পাঞ্জাবিতেও রক্তের ছিটায় রঞ্জিত। নিশ্চয়ই মারামারি করতে গিয়ে এই অবস্থা হয়েছে তার। হবার কথা, মায়ার সাথে প্রথম দেখার দিনই ওনার দাদা বলেছিল হৃদ খানের মুখ কম আর হাত চলে বেশি। আজ তা নিজ চোখে দেখল।
উনি হয়তো তখনও মায়াকে লক্ষ্য করেনি। ওনার পিছনে বেশ কিছু বডিগার্ড সহ আসিফ নামক লোকটা দাঁড়িয়ে। তখনই হকিস্টিক হাতে এক যুবক হৃদ খানের উদ্দেশ্যে বলে উঠল, ভাই এইবার বলেন এটা কি করব? শালারে পুলিশে দিয়া কিছু হইব না, 2 দিন পর ঠিকই বেড়ে যাবে। তার চেয়ে বলেন মেরে ফেলি। শালার সাহস কিভাবে হয় আপনারা আঘাত করার? একজনের কথায় সায় জানালো আরেকজন। পাশ থেকে অন্যজন ঠিক একই ক্ষিপ্ত ভঙ্গিতে হৃদের উদ্দেশ্যে বলল, জি ভাই, শুধু একবার বলেন, শালার 20 দাঁত বাহির করি মাইরা। হে কত বড় সাহস আপনারে মারতে আসে, আবার আপনার বাপের সাথে বিয়াদবি করছে। শালারে মন তো চাচ্ছে। ছেলেটির কথা থামতেই হৈহুল্লোড় করে বাকিরাও সম্মতি দিল। আহত ছেলেটিকে পুনরায় এলো পাতারি লাথি মেরে আহত করতে নিষেধ করল হৃদ। বেশ শান্ত দৃষ্টিতে রক্তাক্ত ছেলেটির দিকে তাকিয়ে বেশ গম্ভীর মুখে ডান হাত দিয়ে বাম হাতের পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে বলল, দেখ, আমি সরল মানুষ, বেশি কাহিনী পছন্দ না। এমনি আমি সমাজে বদনাম। তাছাড়া মানুষ নিজের এলাকায় সবাই বাঘ হয়, কিন্তু সিংহ তো তখনই হবে যখন তোরা ওর এলাকায় ওর নেতার দুয়ারে গিয়ে মেরে আসবি। আমার মনে হয় আমার ছেলেরা সিংহের থেকে কম নয়। বাকি তোদের সেফটি সিকিউরিটি আমার হাতে। হৃদ খানের বলতে দেরি, হই হুল্লোড় করে ছেলেরা সম্মতি জানাতে দেরি হয়নি। কি নিদারুণ নিষ্ঠুর মানুষ হৃদ খান। কারোর আঘাতেও মন নরম হলো না ওনার। অঝোর রক্তের স্রোত দেখেও বিন্দুমাত্র ঘাম ঝরল না তার কপাল বেয়ে। কতটা পারদর্শী হলে মানুষ এমন শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা মায়ার জানা নেই। হৃদের লাঠিয়াল বাহিনী যখন আহত ছেলেটিকে ধরাধরি করে তুলে নিয়ে যাচ্ছিল, তখনই হৃদের বেখেয়ালি দৃষ্টিতে ভিড়ল মায়া। সে আর কিছু বলতে গিয়েও থেমে গেল মায়াকে দেখে। যখন দেখল মায়াকে জুই, শ্রেয়া আর নাদিয়ার আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে, তখন তার তীক্ষ্ণ দৃষ্টি আবারও ঘুরালো মায়ার পা থেকে মাথা অবধি। হয়তো দেখছে তার দয়ায় মায়ার আহত শরীরটার পরিণতি। এবার নিশ্চয়ই খুশি হবেন তিনি। হবারই কথা। এতদিন শুধু মুখে অপমান করত, আজ শরীরে আঘাত করতে পেরেছে বলে তার আজ খুশির দিন হবার কথা। কারণ মায়াও তো তার শত্রুর দলের একজনই হয়। সে তো মায়াকে তার শত্রু মনে করে আসছে এতদিন, আর শত্রুর আহতে মানুষ খুশি হয়, তাই সেও হচ্ছে। এই নিয়ে পঞ্চমবারের মতো তার সাথে মায়ার দেখা। প্রতিবারের চেয়ে এবার পরিস্থিতিটা ভিন্ন। এবার অপমানের সাথে সাথে তার হিংস্রত্বের শিকার হয়েছে মায়া সমানভাবে। মায়ার সারা শরীর নুডলসে মাখো মাখো। সাদা কলেজ ড্রেসটা রক্ত আর নুডলসে তৈলে মাখো মাখো। জুই কেঁদে কেঁদে মায়ার শরীর থেকে নুডলস ফেলছে আর বারবার কিছু একটা বলছে মায়ার উদ্দেশ্যে। মায়া সঠিক বুঝতে পারছে না, কারণ মায়ার নিশ্চল দৃষ্টি তখনও হৃদ খানের তীক্ষ্ণ দৃষ্টির উপর। উনি মায়ার চেহারায় এত কি দেখছে বুঝল না। তবে জুই হঠাৎ করে মায়ার কপালে কিছু একটা চেপে ধরতেই তীব্র ব্যথা অনুভব করলো মায়া সেখানে। ধ্যান ভাঙল মায়ার, মস্তিষ্ক সচল হলো। কপালে আলতো হাত বুলিয়ে হাত চোখের সামনে ধরল। ধরতেই বুঝল কপাল কেটে যাওয়াতে এমন বিলাপ করে কাঁদছে জুই। কিন্তু হঠাৎ করে মায়ের কপালটা কাটলো কিভাবে? ভাসা ভাসা চোখে নিচে তাকিয়ে দেখলো মায়ের হাতের কাটা চামচটা রক্ত লেগে ফ্লোরে পড়ে আছে। বুঝতে পারলো তখন উল্টে পড়ে যাওয়াতে সেটা দিয়েই হয়তো কপাল কেটেছে মায়ার। এত সব রক্তাক্ত কাহিনী দেখে এতক্ষণ ঠিক থাকলেও এবার নিজের রক্ত ঝরা দেখে শরীর ছেড়ে দিল। শূন্য দৃষ্টি আধার করে আনতেই অনুভব করলো জুই সাথে সাথে এবার শ্রেয়া আর নাদিয়াও চিৎকার করে মায়াকে জাপটে ধরে নিচে পড়া থেকে বাঁচাতে। তারপর কি হলো মায়ার মনে নেই, আর না কোনো কিছু বোঝার মতো পরিস্থিতিতে ছিল না। শুধু জ্ঞান হারাতে হারাতে দেখেছিল হৃদ খানের অনল দৃষ্টি মায়ার উপর। বেডসাইডে বসা মায়া। মায়ার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে অর্ধবয়স্ক একজন নার্স। নার্সটির শক্তপোক্ত চেহারায় বিরক্তির রেশ থাকলেও মায়া ছিল নাজেহাল ক্রন্দনরত অবস্থায়। মায়ার জ্ঞান ফিরেছে আরও ঘণ্টাখানেক আগে।
জ্ঞান ফিরে নিজেকে প্রথমে হসপিটালে আবিষ্কার করলো। মায়ার সাথে জুই, শ্রেয়া, নাদিয়া তিনজনই ছিল, কিন্তু ইমার্জেন্সি রুমে এক্সট্রা মানুষের ভিড় করা যাবে না বলে শ্রেয়া আর নাদিয়া বাইরে দাঁড়ানো, আর মায়া বেডে বসা অবস্থায় দু হাতে জুইয়ের এক হাত জড়িয়ে ধরে ভয়ে নিঃশব্দে কাঁদছিল। তার কারণ মায়ার কপালের কাটা জায়গাটা ভীষণ জ্বলছিল অ্যান্টিসেপটিক লাগানোর ফলে। থমথমে পরিবেশে মায়ার নাক টানার শব্দ ছাড়া কেবিন জুড়ে আর দ্বিতীয় কোনো শব্দ নেই। দুপুরের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যখন হুঁশে ফিরল মায়া, তখন থেকে হৃদ খান বা তার লোকেদের দেখা পায়নি মায়া। হয়তো মায়াকে দেখার প্রয়োজন বোধ মনে করেননি, তাই আসেনি। এমনিতেই কোনো এক মনস্তাত্ত্বিক কারণে প্রথম থেকেই হৃদ খানের অপছন্দের তালিকায় ছিল মায়া। এবার সেও মায়ার অপছন্দের তালিকায় যুক্ত হয়ে গেল পরিপূরকভাবে। এতকাল মায়ার মনে থাকা রাজনৈতিককে ঘিরে সকল ভালো লাগাটা ক্রমশই ধীরে ধীরে তিক্ততার রূপ নিয়ে নিল। তার কারণটা অবশ্য মায়াকে করা হৃদ খানের অমানবিক আচরণটাকে দায়ী করা যায়। তার বদৌলতে আজ রাজনৈতিককে ঘিরে মায়ার ধারণা বদলালো। মনে ভীষণভাবে বাড়ি খেলো, যারা রাজনীতি করে তারা কখনো সভ্য জাতির মধ্যে পড়ে না। সেক্ষেত্রে হৃদ খানকে তার উদাহরণ হিসেবে দাঁড় করানো যায়। লোকটা আসলেই অহংকারী। ক্ষমতার দাপটে দিন দুপুরে পাবলিক প্লেসে মানুষ মারতেও তার বিবেকে বাধে না। নম্রতা, ভদ্রতা বলতে কোনো শব্দ নেই হৃদ খানের মাঝে, বরং যা আছে সেটা হলো উগ্র, অহংকারী, বিবেকহীন, নিচু স্তরের মনসত্তা, যা দেখে সাধারণ মানুষ আর যাই হোক ভালোবাসা নয় বরং অপছন্দের লিস্টে প্রথমে ফেলে দেয়। সেক্ষেত্রে মায়াও অনীহার ঘৃণার লিস্টে ছিল হৃদ খানের নামটি প্রথমে। আজকাল মায়ার সাথে যতটা খারাপ হচ্ছে না কেন, তার সব কিছুর পিছনে দায়ী ছিল শুধুমাত্র হৃদ খান নামক লোকটি। হঠাৎ করেই মায়ার জীবনে চলে আসলো। তারপর থেকে মায়ার সুন্দর জীবনটা দিন দিন কেমন অগোছালো করে তুলল। এর শেষ কোথায় মায়া নিজেও জানে না। তবে এই হৃদ খানের আগমন আর চায় না মায়ার জীবনে। মায়া ভীষণ ভয়ভীত এই লোকটার বারবার অনাকাঙ্ক্ষিত আগমন নিয়ে, যার শেষ মায়া দেখছে না কোথাও। কিন্তু মায়া এর শেষ চায়, ভীষণ করে চায়। মায়ার দীর্ঘ মনস্তাত্ত্বিক ধ্যান ভাঙল হঠাৎ বয়স্ক নার্সটির গম্ভীর কথায়। দেখি উঠে দাঁড়ান আপনি, আপনার কোমরের কাটার জায়গাটা ওয়াশ করতে হবে। মায়ার ভেজা চোখে নার্সের দিকে তাকালো। নার্সের কথায় যেন মায়ার কোমরের ব্যথাটা মুহূর্তে আরও জোরালো টনটন ব্যথা অনুভব করলো। জুই মায়ার হাত ধরে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করতে করতে বলল, দেখি ওঠ, গায়ের অ্যাপ্রনটা গুলতে হবে। নিশ্চুপ ভঙ্গিতে জুইয়ের সাহায্যে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে তীব্র কোমরের ব্যথায় কুঁকড়ে গেল তৎক্ষণাৎ। জুইয়ের বাহু ধরে নুয়ে গিয়ে আর্তনাদে কেঁপে ওঠে। সত্যি বলতে ভীষণ ব্যথা পাচ্ছে মায়া। মায়ার গায়ের সাদা ড্রেসটাতে এখনো ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। এমনকি বুকে জড়ানো মাথার সাদা হিজাবটাতেও রক্তে লাল হয়ে আছে। বয়স্ক নার্সটি বিরক্তি নিয়ে মায়ার বাহু চেপে নার্সের সম্মুখে টেনে দাঁড় করালো। মায়া তখনও চোখ মুখ কুঁচকে ব্যথা সহ্য করার চেষ্টা চালালো, কিন্তু বয়স্ক নার্সটি পরপর দক্ষ হাত চালিয়ে মায়ার অ্যাপ্রনের বোতামগুলো টেনে খুলতে খুলতে বলল, নাক টিপলে দুধ বের হবে, অথচ এই বয়সে বয়ফ্রেন্ড জুটাইছে রাজনৈতিক লিডার। এখন তো শুধু কপাল আর কোমর ফাটাইছে, 2 দিন যাক, তারপর দেখা যাবে আর কি ফাটাই লিডারে। বয়স্ক নার্সটির কটাক্ষ কথায় মুহূর্তেই কান্না থেমে গেল মায়ার। বিষণ্ণে বিস্মিত দৃষ্টিতে তাকালো নার্সের দিকে। মহিলা নার্সটি মায়াকে খোঁচা মারল হৃদ খানকে নিয়ে। কিন্তু কেন? কি এমন করলো মায়া যে হৃদ খানকে মায়ার বয়ফ্রেন্ড মনে হলো নার্সের? মায়ার বিষণ্ণের ঘোরের মধ্যেই হঠাৎ আপত্তির মুখ খুলল জুই। মায়ার পক্ষ ধরে বলল, তেমন কিছু না আন্টি, ও শুধু একটা দুর্ঘটনার শিকার হয়েছে ব্যাস, এমনিতেই আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। জুইয়ের কথা যে বয়স্ক নার্সটির বিশ্বাস হলো না, সেটা নার্সের মুখ দেখেই
ঠাওর করতে পারল মায়া। কি কারণে নার্স মায়ার উপর সন্দেহরত তাও বুঝতে পারছে না। তবে নার্সের নিজেরই বিরক্তি চেপে মায়ার গা থেকে অ্যাপ্রন আর গলা থেকে হিজাবটা টেনে খুলে জুইয়ের হাতে দিতে দিতে জুইকে কটাক্ষ করে মায়ার উদ্দেশ্যে বলল, কে কতটা ধোয়া তুলসী পাতা সেটা আমাকে বোঝাতে হবে না মেয়ে। আমার মাথার চুল এমনি পাকা ধরেনি, বয়সের গুণেই পেকেছে। মন্ত্রীর ছেলের গাড়িতে আসা, ক্ষমতার দাপটে হসপিটালের এত হুলস্থুল পাকিয়ে বিশেষ ট্রিটমেন্ট নেওয়া, এত সব কিছু তো মানুষ এমনি এমনি করে না, তাই না? তাছাড়া পুরুষ মানুষের দৃষ্টি দেখলেই একজন নারী বুঝতে পারে তার মনে কি আছে। সেক্ষেত্রে আমার অভিজ্ঞ চোখ ধোকা খাওয়ার নয়। তাই আমাকে মিথ্যা না বলে নিজের বোনকে ঠিক করে ধরো, ওর কোমর ওয়াশ করতে হবে। কথাটা বলতে বলতে নার্স মহিলাটি মায়ার কোমরের জামাটা টেনে পেটের ওপর তুলে আহত স্থানে তুলো চেপে রক্তটা পরিষ্কার করতে লাগলো। কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিয়ে পুনরায় জামাটা ঠিক করে দিল। ব্যস্ত হাতে নার্সের যন্ত্রপাতি গোছাতে গোছাতে নিষ্প্রভ শান্ত দৃষ্টিতে মায়ার দিকে তাকালো। এবার আর নার্সের দৃষ্টিতে বিরক্তি ছিল না, তবে চেহারাটা বেশ শক্ত রেখেই মায়াকে উদ্দেশ্যে ফের বলল, শোনো মেয়ে, তোমার বয়সী আমারও একটা মেয়ে ছিল। সেও তোমার মতো ভুল করে কিশোরী বয়সে ছাত্রলীগের লিডারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। বিনিময়ে আজ সে কবরে আছে। কিন্তু আমার মেয়ে কেন, কিভাবে মরেছে সেটা এখন না বলি। তবে তোমাকে এতটুকুই সাবধান করছি, রাজনীতি করা ছেলেদের সাথে ভবিষ্যৎ কখনোই ভালো হয় না। তুমি চাইলেও তাদের সাথে স্বাভাবিক জীবন পার করতে পারবে না, কারণ এরা নিজেদের জীবনের নিশ্চয়তা যেমন তোমাকে দিতে পারে না, তেমনি পরিবারেরও না। ভাগ্য ভালো থাকায় আজ তো তুমি শুধু কপাল আর কোমর ফাটিয়ে হসপিটালে এসেছো, কিন্তু পরের বার ভাগ্য তোমার সহায় নাও থাকতে পারে। তাই সাবধান করছি, মন্ত্রীর ছেলের পিছন ছেড়ে দাও, নয়তো অকালে সব কিছু হারাবে। বয়স্ক নার্সটির ভাষা ভাষা চোখে অশ্রু দেখল মায়া। হয়তো মেয়ে হারানোর শোক ছিল তাতে, কিন্তু মুখের ভঙ্গিমা নিদারুণ শক্ত তেজস্বী। মায়াকে কথাগুলো বলে ড্রেসিং করা রক্তের বাটিটা হাতে তুলে নিয়ে গেল। মায়া নার্সের যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নিষ্পাপ মায়া কোনো কিছু না করেও সব সময় অপরাধী হয়ে যায়, এবারও তাই হলো। মন্ত্রী ছেলে মানে রিদ খানের সাথে মায়ার কি এমন ভাব দেখালো তারা, যার জন্য মহিলাটি এত বড় আদেশবাণী শুনিয়ে গেল মায়াকে, সেটা তো বুঝতে পারছে না মায়া। হতভম্ব মায়া অবাক চাহনি ঘুরিয়ে তাকালো জুইয়ের দিকে। নার্সটির কথা আগামাথা কিছুই ঢুকছে না মায়ার মাথায়। সব কিছু কেমন মাথার উপর দিয়ে গেল। তবে মনে মনে সন্দেহ হলো বেশ। নিশ্চিত মায়ার বেহুশ হওয়ার পর কিছু একটা হয়েছিল হসপিটালে মায়াকে ঘিরে, যার জন্য হয়তো নার্সটি ভুল বুঝে মায়াকে রিদ খানের সাথে জড়িয়ে দিল। জুই হিজাবটা মায়ার বুকে ওড়নার মতো করে জড়িয়ে দিতে দিতে স্বাভাবিক কণ্ঠে বলল, আরে তোকে আমরা রিদ খানের গাড়িতে করে নিচ্ছিলাম এখানে। ওনার বডিগার্ড আসিফ ভাইয়া আমাদের হেল্প করেছিল তোকে হসপিটালে আনতে। তবে এখানে এসে কিছু আপত্তিকর ঘটনা হয়েছিল তোকে ইমার্জেন্সি বেডে নিতে গিয়ে, এই জন্য মূলত নার্সটি ভুল বুঝলো তোকে। এবার চল এখন বাসায় যাই। জুইয়ের মুখে আপত্তিকর ঘটনা শব্দটি মায়ার মনে বেশ কৌতূহল সৃষ্টি করলো। কি এমন ঘটেছিল যে নার্স মায়াকে রিদ খানের নামের সাথে জড়াচ্ছিল? জুই পাশ থেকে মায়ার কাঁধ জড়িয়ে রুম থেকে বের হতে চাইল। মায়া কোমরের ব্যথায় তখনও পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল ধীরে ধীরে। তবে মায়ার মনের কৌতূহলটা তখনও ছিল বেশ, সেটা দমাতে না পেরে প্রশ্ন করেই ফেলল, কি হয়েছিল? কোনো সমস্যা? জুই কয়েক সেকেন্ড লাগলো মায়ার কথাটা বুঝতে, বুঝেই সম্মতি দিয়ে বলল, কেন? নেতাদের কোলে চড়ে হসপিটালের দোতলায় আসলে যা হয় তাই হয়েছিল। এই নিয়ে গুঞ্জনের মুখে পড়েছিস তুই। ভয়ানকভাবে চমকে উঠে থমকে দাঁড়ায় মায়া। বিষণ্ণে মাথা ঘুরে উঠল মায়ার। হতভম্ব গলায় মৃদু চিৎকার করে উঠে তখনই। কি? মায়ার হঠাৎ চিৎকারে থতমত খেয়ে উঠল
জুই। চমকে ওঠা ভঙ্গিতে মায়াকে নিয়ে জুইয়ের পা থামল তক্ষুনি হাসপাতালের করিডোরে। ইতস্তত জুই তৎক্ষণাৎ চোখ ঘুরালো আশেপাশে। চোখে পড়ল হসপিটালের যাতায়াতকারী মানুষের বাঁকা চোখ। তাদের মধ্যে একজন হৃদ নিজেও ছিল, তবে তার বাঁকা চোখ মায়ার উপর নয়, বরং সরাসরি তাকিয়েছিল মায়ার দিকে। কিন্তু হতবুদ্ধি মায়া তখনও বিষণ্ণের ঘোরে জুইয়ের দিকে তাকিয়ে। ইতস্তত জুই খানিকটা দ্বিধা নিয়ে চোখ ঘুরিয়ে মায়ার দিকে তাকালো।